নিশিতা কিছু বলল না, শুধু একটু সৌজন্যসূচক হাসি দিয়ে বসে পড়ল। ক্লাস শেষ হতেই বই খাতা গুছিয়ে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ল সে। রাস্তার ফুটপাত ধরে ধীরে ধীরে হাঁটা শুরু করলো। তখনই পিছন থেকে কেউ তার নাম ধরে ডাকলো। থমকে দাঁড়ালো নিশিতা। পিছন ঘুরে তাকাতেই চোখে পড়ল তাওসিফের হাস্যোজ্জ্বল চেহারা। নিশিতা আবার সৌজন্যসূচক হাসল, নম্র কণ্ঠে বলল, জি স্যার, ডাকছিলেন? হ্যাঁ। তোমার বাড়ি এদিকে? হুম। ও, আমার বাসাও এদিকেই, চলো যাওয়া যাক। আপনি আমার সাথে যাবেন? হুম। কেন, কোনো সমস্যা? না, সমস্যা কি থাকবে, চলুন। নিশিতা হাঁটা ধরল, তবে আগের থেকে একটু জোরে পা চালাচ্ছে। তাওসিফও নিশিতার পায়ের সাথে মিলিয়েই পা চালাচ্ছে। তা তোমার বাসাটা কোথায়? তাওসিফের প্রশ্নের উত্তরে নিশিতা বলল, এই তো সামনের মোড়েই। ও, আশরাফ আঙ্কেলের বাড়িটা না তো? হ্যাঁ, ওটাই। আপনি চিনেন ফুপাকে? হুম, ওনার বিল্ডিংয়ের 2 বিল্ডিং পরে আমাদের বিল্ডিং। ও। কথা বলতে বলতে নিশিতার বাসা চলে এলো। তাওসিফকে বিদায় দিয়ে গেট ঠেলে সে ঢুকলো বাড়ির ভিতরে। গুটি গুটি পায়ে চলে গেল নিজের রুমে। ব্যাগটা টেবিলের এক কোণে রেখে গায়ে এলিয়ে দিল বিছানায়। তখনই রুমে ঢুকলো লিনা। হাতে তার একটা মোবাইলের বক্স। লিনাকে দেখে বিছানায় উঠে বসলো নিশিতা। বলল, কিছু বলবে আপু? লিনা মোবাইলটা এগিয়ে দিল নিশিতার দিকে, বলল, নে ধর, এটা তোর। নিশিতা ভুরু কুঁচকে তাকালো লিনার দিকে, বলল, আমার মানে? বড় হয়েছিস, এখন 2 দিন পর ইউনিভার্সিটিতে যাবি, এখন একটা মোবাইলের প্রয়োজন, তাই কিনে আনলাম। কতদিন আর সেকেলে মেয়ে মানুষের মতো ঘুরে বেড়াবি? নিশিতা সন্দেহ প্রকাশ করল। সন্দিহান কণ্ঠে বলল, তুমি কিনেছ? মেকি হাসল লিনা। বলল, হ্যাঁ, বাবার কাছ থেকে টাকা নিয়ে। আশরাফ সাহেবের কথা শুনে আর কিছু বলল না নিশিতা। হয়তো লিনা সত্যি বলছে, আশরাফ সাহেব তাকে ভালোবাসে ভীষণ, কিনে দিলেও দিতে পারে। লিনা আর দাঁড়ালো না, মোবাইলটা নিশিতার হাতে দিয়ে চলে গেল। নিশিতা দেখতে লাগলো মোবাইলটা উল্টে পাল্টে। মোবাইলের দাম সম্পর্কে তার তেমন জ্ঞান নেই, তাই দামটা ঠিক আন্দাজ করতে পারছে না সে। নিশিতা মোবাইলের পাওয়ার বাটনে টিপ দিল। তখনই মোবাইলের লক স্ক্রিনে ভেসে উঠছে আহরাবের একটি ছবি। বেশ স্টাইলিশ পাঞ্জাবি পরা ছবিটি। নিশিতা আঙ্গুল দিয়ে একটানে খুলে ফেলল লকটা। মোবাইলে এমনি সাধারণ লক করা ছিল। মোবাইলটা খুলতেই তার সামনে ভেসে উঠল আহরাব আর তার একটা ছবি, যেখানে সে ঘুমিয়ে আছে আহরাবের হাতের ওপর। নিশিতা ভালো করে লক্ষ্য করল, এ তো গ্রামের বাড়িতে তার রুম, তার মানে এই ছবি সেদিন রাতের। আর এই মোবাইল আশরাফ সাহেব নয়, তাকে আহরাব দিয়েছে। এই মোবাইল কিছুতেই সে নিজের কাছে রাখবে না। কেন রাখবে সে নিজের কাছে, তাও আহরাবের দেওয়া মোবাইল? নিশিতা উঠে দাঁড়ালো, মোবাইলটা আবার লিনার কাছে দিয়ে আসবে। তখনই মোবাইলে মেসেজ এলো একটা, একমাত্র জামাই নামে সেভ করা নাম্বারটা। নিশিতা মেসেজের ওপর ক্লিক করে ঢুকলো মেসেজ বক্সে। পড়ল সে মেসেজটা। প্রথমে আহরাবের ঠান্ডা মাথার হুমকি, ভুলেও মোবাইল ফেরত দেওয়ার চিন্তাও করো না, আমাকে রাগিও না ময়না পাখি, এমনিতে আজ নাকি কোন ছেলের সাথে হেঁটে বাড়ি ফিরেছ, শোনোনি আমার কথা, মাথাটা আমার 360 ডিগ্রিতে গরম হয়ে আছে, এরপর আরও রাগালে বিষয়টা কিন্তু তোমার জন্যই খারাপ হবে। নিশিতা দমল না, সে ভয় পায় নাকি আহরাবকে। আবার পা বাড়ালো লিনার রুমের দিকে। তখনই আবার মোবাইলে টুং টুং করে মেসেজ এলো আহরাবের। এবার সে লিখেছে, আমি জানি তুমি আমার কথা শুনবে না, তুমি তো 1 নম্বরের ঘাটতার এক মহিলা, ঘাড়ের রক একটা বাঁকা হয়ে আছে, যাও লিনার কাছে ফেরত দিয়ে এসো মোবাইলটা, তারপর আমি রোজ রাতে লিনাকে কল করব, তার ঘুম ভাঙিয়ে তোমার রুমে মোবাইলটা নিয়ে পাঠাবো, সে তোমাকে মোবাইল দিয়ে আসবে, তারপর তার সামনে আমরা জুনিয়র ময়না পাখিকে আনার প্ল্যানিং করব। বেশ হবে কিন্তু বিষয়টা, তাই না? এবার দমে গেল নিশিতা, বসে পড়ল বিছানায়। আসলে নিশিতা এখন যদি মোবাইল ফেরত দিয়ে আসে, তবে এই লোক এই কাজই করবে। আর বর্তমানে সে যেমন লাগামহীন, ঠোঁটকাঁটা, অসভ্য হয়েছে, তাতে লিনার সামনে তার মান-ইজ্জত বেঁচে থাকবে না কিছুই। নিশিতা একটু সময় থম মেরে বসে থাকলো, অতঃপর কল লাগালো আহরাবের নাম্বারে। আহরাব ধরল না কলটা, কিছুক্ষণ রিং হয়ে কেটে গেল ফোনটা। কল কাটার সাথে সাথে মেসেজ এলো আহরাবের, ব্যস্ত আছি ময়না পাখি, ফ্রি হলেই কল দিচ্ছি আমি। নিশিতা আর কল করলো না তাকে। মোবাইলটা খুলে দেখতে লাগলো, সেটা ফেসবুক।
ইমো, হোয়াটসঅ্যাপ সব খুলে দিয়েছে আহরাব। তবে সব স্থানই শুধু ফ্রেন্ড একজনই আহরাব। সময় অতিবাহিত হচ্ছে নিজের মতো করে। কাল রাতে আহরাব কল করেছিল নিশিতাকে, তবে কল ধরতে পারেনি সে। কাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। নিশিতা সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছে, কোচিংয়ে যাবে। গেট খুলে বেরিয়ে দেখল তৌসিফকে। দাঁড়িয়ে আছে সে। নিশিতাকে দেখে হাসি দিয়ে এগিয়ে এলো, বলল, কোচিংয়ে যাচ্ছ? নিশিতা সৌজন্যসূচক হাসল, বলল, হ্যাঁ। ও, আমিও সেখানেই যাচ্ছি, চলো একসাথেই যাই। নিশিতা আবার একটু হেসে সামনে হাঁটা ধরল। গা পিত্তি জ্বলে যাচ্ছে তার। এক পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি। এমন গায়ে পড়া লোক একদম দেখতে পারে না নিশিতা। আর তার ভাগ্যেই কেন সবসময় এমন গায়ে পড়া লোক জোটে। অসহ্যকর পরিস্থিতি একটা। একটু হেঁটেই নিশিতা পৌঁছে গেল কোচিংয়ে। ঢুকে গেল সে ক্লাসরুমে। আর তৌসিফ চলে গেল স্যারদের বসার রুমে। বেলা 11টা গড়িয়েছে। কোচিংয়ে ক্লাস হচ্ছে ভালোভাবেই। ঠিক তখনই সেখানে এসে থামলো 2-3টা গাড়ি। হয়তো কোনো বড়লোক এসেছে। কোচিংয়ের ক্লাস থেকে উকি ঝুঁকি মেরে ছেলেরা দেখছে কে আসলো। প্রথম গাড়ি থেকে নেমে এলো কয়েকজন তরুণ। পরের গাড়ির সামনে থেকে নেমে এলো জিসান। দ্রুত খুলে দিল পিছনের দরজাটাও। বেরিয়ে এলো আহরাব। কফি কালারের একটা শার্ট আঁটো বেঁধে রয়েছে আহরাবের শক্তপোক্ত শরীরে। টপ বোতাম দুটো খোলা, হাতা দুটো কোনোই অবধি ফোল্ড করা। আহরাব ভুরু কুঁচকে তাকালো এদিক ওদিক, তারপর দলবল নিয়ে ঢুকে গেল স্যারদের বসার রুমে। আহরাবকে দেখে দাঁড়িয়ে গেল সবাই। কোচিংয়ের প্রধান এগিয়ে এলো, বলল, এমপি সাহেব যে, এই তোরা এমপি সাহেবের চা নাস্তার ব্যবস্থা কর। আহরাব হাত উঠিয়ে থামিয়ে দিল তাকে। এগিয়ে গেল তৌসিফের দিকে। সেও সবার সাথে আহরাবকে দেখে দাঁড়িয়ে গিয়েছিল। আহরাব একটু ঝুঁকে গেল তার দিকে। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, আমার সম্পত্তির দিকে নজর দিলে সে চোখ আমি কিন্তু রাখি না। মানে? শিক্ষক মানুষ, এখানে পড়াতে আসেন, পড়িয়ে চলে যাবেন। মেয়েদের জন্য এত প্রেম কেন? তৌসিফ অস্ফুট স্বরে বলল, নিশিতা। মুচকি হাসল আহরাব। সরে এলো তৌসিফের দিক থেকে। একটা চেয়ার টেনে আঁটো বেঁধে বসল সে। কোচিং প্রধান ভয় পেয়ে আছে ভীষণ। হঠাৎ আহরাবের আগমনে ভড়কে গেছে সে। কোচিং প্রধান কিছুটা ভয় নিয়েই বলল, স্যার, হঠাৎ আপনি এখানে? আমাদের কোচিং, এখানে কারো দ্বারা কোনো কি ভুল ত্রুটি হয়েছে? আহরাব মাথা ঘুরিয়ে তাকালো তৌসিফের দিকে। বাঁকা হেসে বলল, আরে না না না, আপনাদের কোচিংয়ের নামে অনেক কথা শুনলাম, তাই সচক্ষে দেখতে এলাম একবার। ভালো কথা নাকি খারাপ? ভালোই শুনেছি। আহরাব উঠে দাঁড়ালো, বলল, আজ তাহলে আসি, একটু চা নাস্তার ব্যবস্থা করি আপনার জন্য। তার আর প্রয়োজন হবে না, যে কাজে এসেছিলাম হয়ে গেছে, আসছি এখন। আহরাব আর দাঁড়ালো না, তার দলবল নিয়ে দ্রুতই বেরিয়ে গেল। কোচিং প্রধান যেন হাফ ছেড়ে বেঁচেছে। তৌসিফ বসে আছে, চুপচাপ ভাবছে কিছু। আহরাব চুপচাপ বসে আছে গাড়িতে। না, এবার আর দেরি করা যাবে না। নিশিতার সাথে বিয়েটা এবার দ্রুতই সেরে ফেলতে হবে। আর মাত্র 15 দিন বাকি আছে নিশিতার 18 বছর হতে। তার আগেই কথা বলে রাখতে হবে। এদিকে নিশিতা তার ভালোবাসা গ্রহণ করছে না, আর ওদিকে পাবলিক বেরিয়ে আসছে তার ভালোবাসা গ্রহণ লাগাতে। এভাবে আর কতদিন চলবে? এভাবে ফেলে রাখতে রাখতে শেষ পর্যন্ত যদি নিশিতাকে হারিয়ে ফেলে আহরাব। কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠল তার। না না, এভাবে ফেলে রাখা যাবে না। তাছাড়া নিশিতা তার ভালোবাসা মেনে নিত তাহলে একটা কথা ছিল। এক প্রকার ঝুলে আছে সে। নিশিতাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় আহরাব। যা করা শীঘ্রই করতে হবে। 2 দিন কেটে গেল এভাবেই। হঠাৎ করে নিশিতার বাবা মা গ্রাম থেকে আবার শহরে এলো। নিশিতার জন্য নাকি বিয়ের প্রস্তাব এসেছে, দেখতে আসবে তাকে, তাই তারা চলে এসেছে। এবারের প্রস্তাবটাও এনেছে আশরাফ সাহেবই। ছেলে নাকি যথেষ্ট ভালো। ভালো প্রস্তাব পেলে কোনো বাবা মাই তা হাতছাড়া করতে চায় না। নিশিতা জানতো না এসবের কিছুই। শুধু নিশিতা নয়, বাড়ির ছোটরা লিনাও জানতো না কিছুই। নিশিতার বাবা মা শহরে আসার পরে জানতে পেরেছে তারা। নিশিতা সবটা জানার পরেও বলেনি কিছুই, শুধুমাত্র 2টা দীর্ঘশ্বাস ফেলেছে। তার বাবা মা এর আগের বারও তার মতামত জানতে চায়নি, এবারও নয়। ঠিক আগের বারের মতোই তাদের মতামত চাপিয়ে দিচ্ছে নিশিতার ওপর। নিশিতা নিজের রুমের দরজাটা আটকে দিল। ধীর পায়ে হেঁটে গেল জানালার কাছে।
এখানকার জানালা গ্রামের মতো নয়। এই জানালার বাইরে বিস্তৃত প্রকৃতি নেই, যাদের কাছে সে মন খারাপের কথা বলতে পারবে। এই জানালার বাইরে আবার আর একটা বিল্ডিং, 2 বিল্ডিংয়ের মাঝে সরু গলিতে, যাতে ময়লা আবর্জনা থাকে ভরপুর। মাছিগুলো ভনভন করে উঠতে থাকে সে আবর্জনার উপরে। জানালার পাশ থেকে সরে এলো নিশিতা, হাঁটু মুড়ে বসল বিছানায়। আহারাবকে খুব মনে পড়ছে তার। হাজার অভিমান, অভিযোগ, রাগ, ক্ষোভ থাকলেও তার প্রতি ভালোবাসাটাও তো রয়েছে। তাকেই তো সে তার কিশোরী মনে প্রথম জায়গা দিয়েছিল, মেনে নিয়েছিল স্বামী হিসেবে। তার ভালোবাসা এত ঠুনকো নয় যে এই আছে তো এই নেই। হয়তো রাগ অভিমানের নিচে চাপা পড়ে গেছে ভালোবাসাটা, তবে তার মানে না এই যে আহরাবের জন্য তার ভালোবাসা নেই। সেটা বললে একদম ভুল হবে। আচ্ছা, তাকে দেখতে আসার বিষয়টা কি আহরাবকে জানাবে? মোবাইলটা হাতে নিল নিশিতা। তাচ্ছিলের হাসি হেসে আবার রেখে দিল আগের স্থানে। যাকে তার নিজের জন্মদাতা আর জন্মদাত্রী বুঝল না, তাকে বাইরের একজন বুঝবে কি? তাছাড়া সেও তো তাকে ঠকিয়েছিল, ভেঙে খান খান করে দিয়েছিল তার ছোট্ট মনটাকে। তার জীবনটার সাথে সেও তো কম খেলা করেনি। গ্রাম ছেড়ে, নিজের পরিবার ছেড়ে আসে এত দূরে, তাও তো তার জন্যই। নিশিতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মন টিকছে না তার কোথাও। ধীর পায়ে হেঁটে গেল বালির খাঁচাটার কাছে। বলল, আমার ভাগ্যটা এমন কেন বালি? বালি কিছুই বলল না। খাঁচার নিচে কিছু শস্যদানা ঠুকরে খাচ্ছে সে। নিশিতা মলিন হাসলো, বলল, আমি কি মানুষ বালি? আমার মতামতের কোনো মূল্য কি নেই রে? বালি এবারও কিছু বলল না। নিশিতা দীর্ঘশ্বাস ফেলল, বলল, খারাপ সময় কেউ কারো পাশে থাকে না। এই যেমন তুইও আমার কথাগুলোতে এখন বিরক্ত হচ্ছিস। লিনা কলের ওপর কল করে যাচ্ছে আহরাবকে, কিন্তু কল ধরছে না সে। সে যতদূর শুনেছে ছেলে নাকি আগেই নিশিতাকে দেখেছে এবং পছন্দ করেছে। এখন শুধু একটু আনুষ্ঠানিকভাবে দেখে আংটি পরিয়ে যাবে। লিনার মেজাজ গরম হচ্ছে ভীষণ। এমনি সময় তো কল দিয়ে দিয়ে নিশিতা নিশিতা বলে মাথা খায়, আর এখন একটা জরুরি সময় তার কোনো খোঁজ খবরই নেই। জামাটা পাল্টে নিল নীলা, হাতে পার্স ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল সে। যেভাবেই হোক আহরাবের কাছে পৌঁছাতে হবে কথাটা। দরকার হয় আহরাবের অফিসে যাবে সে। প্রায় ঘণ্টাখানেক পর লিনা হন্তদন্ত হয়ে ঢুকলো একটা বড় বিল্ডিংয়ে। এই বিল্ডিংয়ের 5 তলাতে আহরাবের অফিস। এত সিঁড়ি সে কিছুতেই পায়ে হেঁটে পেরোতে পারবে না। তাছাড়া সে সময়ও নেই তার। লিনা দ্রুত ঢুকে পড়ল লিফটে। লিফট বন্ধ হতে যাবে তখনই সেখানে ঢুকলো জিসান। হাতে তার একটা কোকের ক্যান। পুরো লিফটে শুধুমাত্র তারা দুজন। লিনা অন্যদিকে ফিরে আসে, জিসান আড়ে আড়ে তাকাচ্ছে তার দিকে। একটু পরে হঠাৎ একটা ঝাঁকি দিয়ে থেমে গেল লিফটটা। লিনা লাফিয়ে উঠল। সে ভয় পেয়ে গেছে ভীষণ। লিফটের সিঁড়ির কাছে গেল। লিফটের দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করতে লাগলো। পিছন থেকে জিসান শান্ত কণ্ঠে বলল, বিদ্যুতের সমস্যার জন্য মাঝে মাঝে এমন হয়, ভয় পাবেন না আপনি। লিনা তাকালো জিসানের দিকে। নিজের অবস্থান দেখে লজ্জা পেল সে। চুপচাপ নিজের স্থানে দাঁড়ালো। এটাই বুঝি অপেক্ষা করছিল লিনার জন্য। পৃথিবীর সকল খারাপ পরিস্থিতি বুঝি আজ তার জন্য অপেক্ষা করছিল। ভীষণ লজ্জাও লাগছে তার, আর সাথে সাথে নিজের ওপর নিজেরও রাগ হচ্ছে ভীষণ। লিনা এক পায়ের ওপর আরেক পা রেখে চেপে দাঁড়িয়ে আছে ভীষণ কষ্টে। পা দুটো তার মৃদু কাঁপছে। জিসান অস্থির হয়ে উঠল, বলল, অসুস্থ লাগছে আপনার? কি হয়েছে? লিনা দাঁতে দাঁত চেপে উত্তর দিল, প্রাকৃতিক ডাক দিয়েছে। বড়টা নাকি ছোটটা? ছোটটা। জিসান হাতের কোকের ক্যানটা এগিয়ে দিল, বলল, এটাই সেরে ফেলুন। লিনা হতবাক, চরম হতবাক। তার সাথে রাগও লাগছে ভীষণ। দাঁতে দাঁত চেপে হাতের পার্স ব্যাগটা দেখিয়ে বলল, আর একটা কথা বললে এটা দিয়ে এখানে মাথা ফাটিয়ে দেব। জিসান সরল মুখভঙ্গি করে বলল, বারে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর? আমি তো আপনার জন্যই। চুপ, একদম চুপ। আর একটা কথা শুনতে চাচ্ছি না আমি, হাদারাম কোথাকার। আপনি আমাকে হাদারাম বললেন? হাদারামকে হাদারাম বলবো না তো কি বলবো? দেখুন, আপনি কিন্তু আমাকে এখন অপমান করছেন। আমি আপনার কথা ভেবে আমি ওটা করেছি। আমার কথা তো ভাবতে কে বলেছে আপনাকে? কেউ বলেনি, এটা মানবতা। লিনা মুখ খুলল কিছু বলার জন্য, কিন্তু তার আগেই লিফটের দরজা খুলে গেল। সে আর 1 মিনিটও সময় ব্যয় করল না, দৌড়ে বেরিয়ে গেল লিফট থেকে।
জিসানের সাথে ঝগড়ার থেকে এখন তার কাছে প্রাকৃতিক ডাক বেশি জরুরি। সব কাজ শেষে একদম ফিটফাট হয়ে আহরাবের রুমে ঢুকলো লিনা। দরজা খুলে ভিতরে ঢুকতেই আহরাবের পাশে চোখে পড়ল জিসানকে। তেতে উঠল লিনা, দাঁত কিরমির করে জিজ্ঞেস করলো, এই হাদারামটা এখানে কি করছে? আমি মোটেও হাদারাম নই, মুখ সামলে কথা বলবেন ন্যাকারানি। কি বললেন? আমি ন্যাকারানি? তা নয় তো কি, লিফটের দরজা বন্ধ হতেই কি ন্যাকামোটাই না শুরু করলেন। ও আমি ভয় পেয়েছিলাম তাই, কিন্তু আপনি কি করলেন? সি সি সি, বলতে আমার লজ্জা লাগছে। লজ্জা লাগলে বলবেন না, আমি কি আপনাকে বলতে বলেছি নাকি? আহরাব একবার জিসানের দিকে তাকালো, একবার লিনার দিকে। এত বছর ধরে জিসানের সাথে আছে, কখনো সে দেখেনি জিসানকে এভাবে ঝগড়া করতে। কিন্তু এদের ঝগড়ার কানে তালা লেগে যাচ্ছে আহরাবের। সে বিরক্ত হচ্ছে বেশ। এভাবে যদি দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ বাচ্চাদের মতো ঝগড়া করে তাহলে বিরক্ত হবে না কে? আহরাব ধমকে উঠল, বলল, থামবি তোরা? ধমক শুনে চুপ হয়ে গেল দুজনই। আহরাব শান্ত দৃষ্টিতে তাকালো লিনার দিকে, বলল, হঠাৎ আমরা অফিসে কেন? কাজ কি? লিনা নিজেকে ধাতস্থ করল, বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, নিশিতাকে দেখতে আসছে কাল। আহরাব তবুও শান্ত, ভাবলেশীন। সে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কারা দেখতে আসছে? তা জানি না, তবে তুমি কিছু না করলে হয়তো বিয়েটা হয়েই যাবে। আহরাব গম্ভীর কণ্ঠে বলল, রাতে বাড়ির দরজাটা খোলা রাখিস। কেন? আহরাব তাকালো লিনার দিকে, ভয়ঙ্কর সে দৃষ্টি। কেঁপে উঠল লিনা, আমতা আমতা করে বলল, ঠিক আছে, খোলা রাখবো। রাতের আধারে ছেয়ে গেছে চারপাশটা, ব্যস্ত শহরটাও নিস্তব্ধ নীরব। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে ইতিমধ্যে, শুধু জেগে আছে বোধহয় নিশিতা একাই। বসে বসে নিজের দুঃখ বিলাস করছে সে। তার দুই চোখে আজ যেন ঘুম নেই একটুও। ভীষণ একা লাগছে আজ নিজেকে। অবশ্য সে তো একাই, বড্ড একা। তার চারপাশে হাজার মানুষ থাকতেও তার নিজের বলতে কেউই নেই। তার ছেলের হাসি হাসল সে। তার বাবা মাই তো তাকে কোনোদিন বুঝল না। সেখানে অন্যদের কাছ থেকে কিছু আশা করা বোকামি ছাড়া কিছুই নয়। বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে সে। উপন্যাসের বইও পড়ছে না আজ, পড়তে ইচ্ছে করছে না তার। মনে শান্তি না থাকলে কি ভালো লাগে কিছু? হঠাৎ তার দরজায় টোকা দিল কেউ। ভুরু কুঁচকালো নিশিতা। এত রাতে আবার কে এলো? হয়তো মা এসেছে, কাল মেয়েকে দেখতে আসবে। আজ মায়েদের কত ধরনের টিপস দেওয়ার কথা থাকে মেয়েকে, যেমনটা সে আগের বার দিয়েছিল। নিশিতা উঠে দাঁড়ালো বিছানা থেকে, ধীর পায়ে দরজাটা খুলে দিল। বলিষ্ঠ এক সুপুরুষ দাঁড়িয়ে আছে তার সামনে। চমকে উঠল নিশিতা, অস্ফুট কণ্ঠে বলল, আপনি? আহারা ভিতরে ঢুকতে ঢুকতে বলল, তো কাকে আশা করছিলে? যে তোমাকে কাল দেখতে আসবে তাকে? ভুরু কোঁচকালো নিশিতা। এমনি মনে অশান্তির অভাব নেই, তার মধ্যে এই লোক এসে শুরু করেছে যত সব আজে বাজে কথা। নিশিতা কপট রাগ দেখে বলল, হ্যাঁ তাই। ঝড়ের বেগে ছুটে এলো আহারাব। নিশিতার হাত মুচড়ে পিছনে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি বললে তুমি? কার জন্য অপেক্ষা করছিলে? মুখ কিন্তু একদম ভেঙে দেব। এত রাতে আমার রুমে এসেছেন এইসব গুন্ডামি করতে? দরকার হলে গুন্ডামি করব আমি। কি ভেবেছ তুমি? তোমাকে ছেড়ে দেব আমি? তুমি অন্যের হয়ে যাবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব? দেখুন, আমি আগেও বলেছি, এখনও বলছি, আপনার সাথে আমার কিছুই সম্ভব না। আমি সম্ভব করব, আমি আপনাকে বিয়ে করব না। আহরাব রেগে গেল ভীষণ। চোখ দুটো তার লাল বর্ণ ধারণ করেছে। সে আরেকটু এগিয়ে গেল নিশিতার দিকে, একদম মুখের কাছে মুখ নিয়ে বলল, তুলে নিয়ে যাব। আমাকে এখনও চেনো না? এমপি আমি বাতাসে হইনি। একটু থেমে আবার বলল, তুমি আমার, শুধুই আমার। অন্য কেউ যদি তোমার সিটে ফোটাতেও ভাগ বসাতে আসে তবে তাকে মেরে দেব। এতদিন ভালো মানুষই দেখেছ, এবার আমার খারাপ রূপটাও দেখবে। যে ভালো মানুষিতে আমার তোমাকে হারাতে হবে? কি দরকার সেই ভালো মানুষের? কি বলতে চাইছেন আপনি? সে কালই দেখবে। নিশিতার হাত ছেড়ে দিল আহারাব, তারপর আলতোভাবে আগলে নিল তাকে, বলল, শোনো, কাল একদম সাজবে না, শাড়ি তো পরবেই না। সবার কথা মতো শাড়ি পরে ঢ্যাং ঢ্যাং করে পাত্রপক্ষের সামনে গিয়ে বসবে না, সাবধান। তোমাকে শাড়িতে দেখার অধিকার শুধুমাত্র আমার, বুঝেছ? শুধুমাত্র আমার। কথাটুকু বলে আহারাব পা বাড়ালো দরজার দিকে। চলে যাবে হয়তো। নিশিতা পিছন থেকে বলল,
পড়ব, 100 বার পড়ব। কি করবেন আপনি? থমকে দাঁড়ালো আহারাব, পিছন ফিরে তাকালো নিশিতার দিকে। ধীর পায়ে হেঁটে গেল বালির খাঁচার কাছে। বাঁকা হেসে খাঁচাটা হাতে নিয়ে নিল আহারাব। ঢোক গিলল নিশিতা, বলল, বালিকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো উত্তর দিল না আহারাব। খাঁচাটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো সে। তার পিছু পিছুই দৌড়ে এলো নিশিতা, তবে ধরতে পারল না আহারাবকে। অন্ধকারে নিমেষে হারিয়ে গেছে সে। রাতের আধার কেটে ভোর হয়েছে। ব্যস্ত নগরী ব্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাটে গাড়িগুলো চলছে ধোঁয়া উড়িয়ে। সকাল 10টা বেজে 30 মিনিট। নিশিতাকে দেখতে এসেছে ছেলেপক্ষ। নিচে ড্রয়িং রুমে বসে আছে তারা। সবার সাথে কথা বলছে। লীনা এসে নিশিতাকে একবার খবর দিয়ে গেছে যে দেখতে এসেছে তাকে। সিনথিয়া বেগম একটা শাড়ি দিয়ে গেছেন মেয়েকে পরতে। যে কোনো সময় তাকে ডাকা হবে নিচে। নিশিতা ভাবলেশীন, তার কোনো সুখ দুঃখ নেই, বসে আছে চুপচাপ। সিনথিয়া বেগমের ইচ্ছে ছিল মেয়েকে গ্রামে বসে দেখাবে পাত্রপক্ষকে, তবে আকরাম মিয়ার কথায় দমে যায় সে। গ্রাম এলাকা, তার উপর আগে একবার মেয়ের বিয়ে ভেঙেছে। পাত্রপক্ষকে গ্রামে নিলে 5 জনে 5 কথা বলবে। পাত্রপক্ষের কাছে নিশিতার নামে ভাঙ্গানি দিবে, তারপর শেষে মেয়ের বিয়েটাই হবে না। সিনথিয়া বেগম হাতে হাত কাজ করে দিচ্ছে লামিয়া বেগমের। হঠাৎ আয়েশা বেগম এলেন। সিনথিয়া বেগমকে তাড়া দিয়ে বললেন, আপনি দেখুন গিয়ে নিশিতা তৈরি হয়েছে কিনা। এখনও তৈরি না হলে তৈরি করুন, হাতে সময় নেই তো। লামিয়া বেগমও সায় দিল আয়েশা বেগমের কথায়। সিনথিয়া বেগমকে বেশ ভালো লাগে আয়েশা বেগমের। মহিলা বেশ মিশুক, কোনো অহংকার নেই তার মধ্যে। সবার সাথে খুব সহজেই মিশে কেমন আপন হয়ে যায়। খুব ইচ্ছে ছিল তার ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে আত্মীয়তা করবে তার সাথে, কিন্তু ছেলেই তো রাজি হলো না। দীর্ঘশ্বাস ফেলল সিনথিয়া বেগম। পা বাড়ালো নিশিতার ঘরের দিকে। দরজা ঠেলে নিশিতা রুমে ঢুকলো সিনথিয়া বেগম। নিশিতা তৈরি হয়নি এখনও, চুপচাপ বসে আছে বিছানার এক কোণে। সিনথিয়া বেগম তাড়া দিলেন নিশিতাকে, বললেন, কি হলো, এখনও তৈরি হসনি? ওদিকে ডাক পড়ল বলে। নিশিতা একবার তাকালো মায়ের দিকে, অতঃপর কাঠে কণ্ঠে বলল, না আমি ছেলেপক্ষের সামনে যাচ্ছি আজ, না আমি বিয়ে করছি। চমকে উঠল সিনথিয়া বেগম। কলিজার মধ্যে যেন তার মোচড় মারল। বলল, কি বলছিস? মাথা ঠিক আছে তোর? নিচে ছেলেপক্ষ এসে বসে আছে আর তুই এখন বলছিস ছেলেপক্ষের সামনে যাবি না? তো আগে কিভাবে বলবো তোমাদের? আগে তোমরা এইসব নিয়ে কিছু বলেছ আমাকে? একটাবারও জানতে চেয়েছ আমার মতামত? তেতে উঠলেন সিনথিয়া বেগম, বললেন, তোর আবার মতামত কিসের? শহরে উঠে এখন আবার মতামত জ্বালিয়ে গেছে তোর? আমাদের বাবা মা আমাদের যেখানে বিয়ে ঠিক করেছে সেখানেই করেছি। বিয়ের আগে তোর বাবার সাথে আমাকে দেখা পর্যন্ত করতে দেয়নি। এর জন্যই তো সারা জীবন বাবার পায়ের নিচে থেকেছ। সংসারে কখনো তোমার কোনো মতামত জানতে চাওয়া হয়নি। সারাদিন রান্না করেছ আর ঘরের কাজ করেছ, আর তো কোনো মর্যাদা পাওনি। মুখে মুখে তর্ক করছিস আমার, এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব। দাও, থাপ্পড় মারতে মারতে মেরে ফেলো আমাকে। আগের বারও কোথা থেকে কাকে নিয়ে এসে বিয়ে ঠিক করেছিলে, আমার মতামত নাওনি তোমরা। এবারও তাই করছো তোমরা। একবার আমার জীবনটা শেষ করে শান্তি পাওনি, তোমরা আবার উঠে পড়ে লেগেছ নিজেকে যতটুকু গুছিয়ে নিয়েছি সেটা শেষ করে আমাকে নিঃস্ব করে দিতে। একটু দমল সিনথিয়া বেগম। সত্যি আগেরবার ঠিক করেনি তারা। তাদের একটা ভুলের কারণে মেয়েটাকে কম কষ্ট সইতে হয়নি। মেয়েটার তো সেখানে কোনো ভুল ছিল না। সিনথিয়া বেগম বসলেন নিশিতার পাশে, মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা মা যা করেন সন্তানের ভালোর জন্যই করেন। তাছাড়া দেখে গেলেই তো আর বিয়ে হচ্ছে না। মেয়ে বড় হলে এমন 2-4টা প্রস্তাব আসবে, দেখতে আসবে, আমরা আবার তাদের দেখতে যাব। দুয়ে দুয়ে মিলে গেলে তারপর তো বিয়ে। আমি কিছুতে আজ ছেলেপক্ষের সামনে যাব না। দেখ, ছেলেপক্ষ এসে বসে আছে। এই সময় যদি আমরা বলি মেয়ে আমরা দেখাতে পারবো না, তাহলে আমাদের মান সম্মান থাকবে? তাড়াতাড়ি তৈরি হয়ে ছেলেপক্ষের সামনে চল। তারপর তারা চলে গেলে আমি না হয় তোর বাবার সাথে কথা বলবো। নিশিতা তবু উঠল না, ঠায় বসে রইল। সিনথিয়া বেগম টেনে টুনে তুলে শাড়িটা পরিয়ে দিলেন। চুলগুলো খোপা করে মাথায় ঘোমটা দিয়ে দিলেন। মুখে নেই কোনো কৃত্রিম সাজগোজ, নেই কোনো ভারী মেকআপ। নিশিতার এক হাত ধরে নিচে নামিয়ে আনলেন সিনথিয়া বেগম। জামরঙা শাড়িটা তার ফর্সা শরীরে বেশ মানিয়েছে। মাথায় ঘোমটা দেওয়া একদম বউ বউ লাগছে।
নিশিতাকে বসানো হলো পাত্রের সামনে সোফায়। পাত্রের পাশ থেকে কেউ একজন পাত্রকে বলল, কি মেয়ে পছন্দ হয়েছে? পাত্র উত্তর দিল, আমার তো আগেই দেখা, এখন তোমরা দেখো। পাত্রের কণ্ঠস্বরটা কেমন চেনা চেনা লাগলো নিশিতার। চোখ তুলে তাকালো সামনে। সামনে তাকাতেই চমকে গেল নিশিতা। পাত্রের আসনে বসে আছে তাওসিফ। তবে তাকে দেখতে আসার পাত্র তাওসিফ? নিশিতার সন্দেহটাই তাহলে ঠিক। আগে থেকে এই লোককে তার সুবিধার মনে হয়নি। কেমন গায়ে পড়া স্বভাবের। তবে এভাবে যে একদম বিয়ের প্রস্তাব দিয়ে বসবে সে কথা একবারের জন্য ভাবেনি নিশিতা। নিশিতার তো ইচ্ছে করছে এখনই এখান থেকে উঠে যেতে, কিন্তু মানসম্মানের কথা ভেবে উঠেও যেতে পারছে না। দেখা দেখির শেষ পর্যায়ে তাওসিফের বাবা সাজ্জাদ হোসেন বললেন, মেয়ে আমাদের ভারী পছন্দ হয়েছে, এখন আপনাদের মত থাকলে আমরা সামনের দিকে এগোতে পারি। আকরাম মিয়া হেসে উত্তর দিল, আপনাদের সব কিছু আমাদের আগে থেকেই দেখা, আপনাদের সাথে আত্মীয়তা করতে পারাটা তো আমাদের আরও সৌভাগ্য। ঠিক তখনই একটা কণ্ঠস্বর শোনা গেল বাইরে থেকে, বলল, আমার বউকে কে বিয়ে করতে এসেছে তার চাঁদ মুখখানে একটু দেখি। কথাটা বলতে বলতেই ভেতরে ঢুকলো আহরাব। ঘামে সাদা রঙা পাঞ্জাবিটা লেপ্টে আছে তার শক্তপোক্ত শরীরে, হাতে তার বালি। তাকে খাঁচা থেকে বের করে হাতে নিয়েছে, এক হাতে আলতোভাবে বুলিয়ে দিচ্ছে তার মাথায়। বালিও সুন্দর চুপচাপ বসে আছে আহরাবের হাতের উপরে। আহরাবকে দেখেই দাঁড়িয়ে গেল পাত্রপক্ষের সবাই। সাজ্জাদ হোসেন হেসে বললেন, আর এমপি সাহেব যে? আহরাব ভুরু কুঁচকে তাকালো তাদের দিকে। তাওসিফকে দেখে সে অবাক হয়েছে বেশ। সেদিনের থ্রেট তাহলে কাজে দেয়নি না? এখন দেখা যাচ্ছে ব্যাটাকে 2-4টা উত্তম মাধ্যম না দিলে হচ্ছে না। আহরাব ঘাড় ঘুরিয়ে তাকালো নিশিতার দিকে। রাগে চল শক্ত হয়ে এলো তার। এই মেয়েকে সে শাড়ি পরতে বারণ করেছিল, কিন্তু এই মেয়ে কী করেছে? সুন্দরভাবে শাড়ি পরে ঢ্যাং ঢ্যাং করে পাত্রপক্ষের সামনে চলে এসেছে। নিশিতা একবার তাকালো আহরাবের দিকে, তবে তার অগ্নিদৃষ্টিতে দৃষ্টি নামিয়ে নিল দ্রুত। মনে হচ্ছে যেন এখনই পারলে জ্বালিয়ে দেবে নিশিতাকে। আহরাব ফিরে তাকালো সাজ্জাদ হোসেনের দিকে, অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, তা মেয়ে দেখতে এসেছেন, মেয়ের বিষয়ে সব জেনে এসেছেন তো? হ্যাঁ জেনেছি। এটা জেনেছেন যে মেয়ে আমার না হওয়া বউ? মানে একবার আমার সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু মেয়ের বয়স হয়নি বলে ভেঙে দিয়েছিলাম বিয়ে। মেয়ের 18 বছর পূর্ণ হলেই আমাদের বিয়ে করার কথা রয়েছে। নিশিতা অবাক চোখে তাকালো আহরাবের দিকে। কিভাবে নিজের সব দোষ ঢেকে নিল, এটাই বুঝি রাজনীতিবিদ। সাজ্জাদ হোসেন নিশিতার বাবার দিকে তাকালেন, বললেন, আপনার কাছ থেকে মোটেই এমনটা আশা করিনি আমি। আহরাব ঠোঁট বাঁকিয়ে হাসল, বলল, ওনাদের কি বলছেন? আপনার ছেলেও তো জানে। তাকে আমি আগেই এই বিষয়ে থ্রেট দিয়েছিলাম। তারপরও সে কিভাবে আপনাদের নিয়ে আমার বউকে দেখতে আসে সেটাই আমার মাথায় আসছে না। আপনার ছেলের কলিজায় দেখছি ডর ভয় একদম নেই। সাজ্জাদ হোসেন কটমট করে তাকালেন তাওসিফের দিকে। ঢোক গিল সে, ইতিমধ্যে সে অনেক সাহসিকতার কাজ করে ফেলেছে। সাজ্জাদ হোসেন মাফ চাইলেন আহরাবের কাছে, বললেন, মাফ করবেন এমপি সাহেব, আমি কিছুই জানতাম না। ছেলেও আমার বড্ড ছেলে মানুষ, বুঝতে পারেনি, ভুল করে ফেলেছে, মাফ করবেন ওকে। অতঃপর সাজ্জাদ সাহেব তার সকল আত্মীয় স্বজন সমেত চলে গেল নিশিতার বাড়ি থেকে। সাজ্জাদ সাহেব বেরিয়ে যেতেই তেতে উঠলেন আকরাম মিয়া। চড়া গলায় বললেন, এই ছেলে চাও কি? একবার আমার মেয়ের জীবন নিয়ে সিনেমিনি খেলে শান্তি হয়নি তোমার? আবার কি চাইছো তুমি? আহরাব শান্তভাবে বসল সোফায়, ভদ্রভাবে বলল, দেখুন, আমি আগেরবার ভুল করেছি আমি জানি, তবে এবার সত্যি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাইছি, ভালোবাসি আমি ওকে। আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে কখনো দেব না। কেন দিবেন না? আমি আগেরবার না দেখে না জেনে আপনার মেয়ের সাথে বিয়ে ভেঙে দিয়েছিলাম বলে? যদি তাই হয় তবে বাবা হিসেবে আপনিও তো সে একই দোষে দোষী। মানে? আপনি আগেরবার বলুন আর এবার বলুন, বিয়ের ক্ষেত্রে নিজের মেয়ের মতামত নিয়েছেন একবারও? আপনার মেয়ের 18 এখনও হয়নি, আগের বার তো এর থেকেও ছোট ছিল। আপনি কিভাবে একজন বাবা হয়ে এত ছোট একটা মেয়ের বিয়ে ঠিক করেছিলেন, তার দ্বিগুণ বয়সী একজন ছেলের সাথে? আপনি কখনো আপনার মেয়ের কাছে জানতে চেয়েছেন সে কি চায়? কখনো চাননি। আজ আবারও আপনি আগের বারের মতো সেই একই কাজ করতে যাচ্ছিলেন। আজ যদি আবার সে আগের বারের মতো কোনো অঘটন ঘটত, তখন কি করতেন আপনি? বাবা হিসেবে আপনিও কিন্তু কম দোষী নন। আমার চেয়ে আপনার দোষটাও একদম নগণ্য নয়। আমার মেয়ে, তার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার
বাবা হিসেবে আমার আছে, সে বিষয়ে তুমি বলার কে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। তাই বলে কি নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিবেন তার ওপর? তার মতামতের কোনো মূল্য দিবেন না? হ্যাঁ, আপনার অবশ্যই নিশিতার জীবন সম্পর্কে সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু তার জীবন শেষ করে দেওয়ার অধিকার নেই। আর সব বিষয় যদি খতিয়ে দেখতেন, তাহলে আমি আপনি সমান দোষী। আজ যদি আমি মাফ না পাই, তাহলে তো আপনার মাফ পাওয়াটাও ন্যায়যোগ্য নয়, তাই না? কিছুটা দমে গেল আকরাম মিয়া। আহরাবের একটা কথাও মিথ্যে নয়। সে বরাবরই নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দিতে চেয়েছে মেয়ের ওপর, কখনো মেয়ের মতামতের গুরুত্ব দেননি, জানতে চাননি অবধি। আকরাম মিয়া নরম কণ্ঠে বললেন, ঠিক আছে, আমি ভুল করেছি, তবে এবার আমার মেয়ে যেটা চাইবে সেটাই হবে। আমার মেয়ে যদি তোমাকে বিয়ে করতে চায়, তবে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব। আর যদি সে তোমাকে বিয়ে করতে না চায়, তবে সারা জীবনের জন্য ভুলে যেতে হবে আমার মেয়েকে। এবার প্রশ্নের তীর ঘুরে গেল নিশিতার দিকে। সবাই তার উত্তরের জন্য অপেক্ষা করে রয়েছে অধীর আগ্রহে। লীনা চিন্তায় দাঁত দিয়ে নখ কাটছে, কি উত্তর দিবে নিশিতা। নিশিতা একে একে সবার দিকে তাকালো। আহরাবের দিকে তাকাতেই ভড়কে গেল সে। আহরাব আলতোভাবে বালির গলায় হাত বোলাচ্ছে আর ঠোঁট দুটো নাড়িয়ে কিছু বলছে। নিশিতা বোঝার চেষ্টা করছে আহরাব ঠিক কি বলছে। নিশিতা খেয়াল করলো আহরাব শব্দহীন ভাবছে, ঠোঁট নাড়িয়ে বলছে, তোমার একটা না আর বালির গলা, তো যা বলবে ভেবে চিনতে। এখানে নিশিতার ভয় পাওয়ার কথা থাকলেও ভয় পেল না সে। উল্টো বাঁকা হাসলো এবং বলল, আমি এমপি সাহেবকে বিয়ে করতে রাজি। আহরাবের ঠোঁটে হাসি ফুটে উঠল। সে বলল, তাহলে আমিও দেরি করতে চাইছি না, আজই বিয়েটা সেরে ফেলতে চাইছি। আশরাফ সাহেব বললেন, এখনও 18 হয়নি নিশিতার, সে আমি সামলে নেব, তুমি কাজী ডাকো। আয়শা বেগম এগিয়ে এলেন, বললেন, এত তারা কিসের? এখন যখন সবাই রাজি, তাহলে হোক নিশিতার 18 বছর পূর্ণ। আর তো মাত্র কয়েকটা দিন বাকি। না, আমি দেরি করতে চাইছি না। এমনি ওই মেয়ের ঘাড়ের একটা রগ বাঁকা, আজ রাজি হয়েছে, কাল মত পাল্টাতেও পারে। আয়শা বেগম কিছুটা শান্ত কণ্ঠে বলল, 18 বছর হয়নি বলেই তো আগেরবার বিয়েটা ভেঙে দিয়েছিলে, এখন তো এত তাড়া কিসের? তুমি কি এখন আবার আমাকে আগেরবারের মতো ভুল করতে বলছো? আমি নিশিতার 18 বছর হওয়ার অপেক্ষায় থাকি, আর অন্য দিক থেকে কেউ এসে নিয়ে যাক তাকে। আমি বিয়েটা আজই করব, তাতে যাই হোক না কেন। আহরাবের জোরাজুরিতে সবাই রাজি হলো। সিদ্ধান্ত হলো সন্ধ্যের দিকে কাজী ডেকে বিয়ে পড়ানো হবে তাদের। আহরাবের খুশিয়ার দেখেকে সে বালিকে খাঁচায় পরে নিশিতার কাছে দিল, অতঃপর বেরিয়ে গেল বাড়ি থেকে। 2 ঘন্টা পর জিসানকে নিয়ে ফিরে এলো আহরাব। হাতে তার বেশ কয়েকটি শপিং ব্যাগ। শপিংয়ে গিয়েছিল। আজ তার বিয়ে বলে কথা। পুরনো জামা কাপড় পরে বিয়ে করবে নাকি? খুঁজে খুঁজে নিশিতার জন্য সে শাড়ি কিনেছে বেশ কয়েকটা, তবে তার মধ্যে লাল রঙা একটা বেনারসি কিনেছে আজকে বিয়ের জন্য। যদিও আজ কোনো অনুষ্ঠান হচ্ছে না, অনুষ্ঠান ধীরে সুস্থে পরেই করা হবে, তবুও নিশিতাকে আজ লাল বেনারসিতে দেখতে চায় সে। একটা ব্যাগ রেখে বাকি ব্যাগগুলো দিল আয়শা বেগমের হাতে, বলল, মা যাও, তোমার বৌমাকে তুমি মন মতো সাজিয়ে নিয়ে এসো। আয়শা বেগম শপিং ব্যাগগুলো হাতে নিল। আহরাবের দিকে একবার তাকিয়ে নিশিতার রুমের দিকে পা বাড়ালো। লীনা সিঁড়ি দিয়ে নামলো মাত্র, নামতে চোখে পড়ল জিসানের দিকে। ভুরু কুসকাতে কুসকাতে এগিয়ে গেল সে, বলল, এই আপনি আমাদের বাড়িতে কি করছেন? নাচছি, দেখছেন না? কই, দেখতে তো পাচ্ছি না। চোখ থাকলে তো দেখবেন। আপনি কি বলতে চাইছেন আমি চোখে দেখি না? ঠিক তাই, আপনি কিন্তু আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করছেন। বারে, আমি কখন বললাম এটা আমার বাড়ি? আপনি একটা যাচ্ছে তাই, আপনার সাথে কথা বলাই বেকার। তো কথা কে বলতে বলেছে? কথায় না পেরে লীনা কটমট করে তাকালো জিসানের দিকে। একটা ভেংসি কেটে যে পথে এসেছিল সে পথে আবার চলে গেল গটগট করে। মৃদু হাসল জিসান। একদম ঠিক হয়েছে, সবসময় তাকে দেখলেই শুধু কথা শোনায়, তার বাণিজ্যত বলতে কি কিছু নেই? অন্ধকার ঘনিয়ে এসেছে ধরণীর বুকে, সূর্যটা কেবলই ডুব দিয়েছে। পাখিরা ফিরছে তাদের যার যার নীড়ে। কৃত্রিম আলোয় ঝলমল করছে পুরো শহর। আশরাফ সাহেব কাজী ডেকে এনেছেন বাড়িতে। আকরাম মিয়াও তার পরিচিত কয়েকজনকে বলেছেন। তার ভাইরা আগে থেকে চলে এসেছিল শহরে। আহরাব নতুন পাঞ্জাবি গায়ে জড়িয়ে বসে আছে চুপচাপ, বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে। নিশিতা এখনও আসছে না কেন? লীনাকে সে কখন পাঠিয়েছে নিশিতাকে আনার জন্য? দুইজনের কাউকে দেখা যাচ্ছে না। কোথায় উধাও হয়ে গেল দুজনে?
মিনিট খানেক যেতেই লীনা হন্তদন্ত হয়ে নিচে নামলো। হাতে তার একটা কাগজ আর বিয়ের বেনারসিটা। আহরাব ভুরু কুঁচকে তাকালো তার দিকে, জিজ্ঞেস করলো, তুই একা যে, নিশিতা কোথায়? আর এই বেনারসি তোর হাতে কেন? নিশিতা তৈরি হয়নি এখনও? লীনা অস্থির কণ্ঠে বলল, নিশিতাকে পাচ্ছি না কোথাও। ওর রুমে শুধুমাত্র তোমার দেয়া এই বেনারসিটা আর এই চিঠিটা পড়েছিল। লীনা বেনারসিটা আর চিঠিটা এগিয়ে দিল আহরাবের দিকে। আহরাব উঠে দাঁড়ালো, কাপা কাপা হাতে ধরলো বেনারসি আর চিঠিটা। চিঠির ভাঁজটা খুলে পড়া শুরু করলো সে। প্রিয় নাকি অপ্রিয় জানা নেই আমার। বিয়ে ছিল আজ আমাদের। আজ থেকে প্রায় 2 বছর আগেও বিয়ে ছিল আমাদের। কিন্তু সেদিন আপনি আমাকে প্রত্যাখ্যান করেছিলেন। আজ আমি আপনাকে প্রত্যাখ্যান করলাম। সেদিন আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম, আজ আপনি সেই জায়গায় দাঁড়িয়ে। বলুন তো কেমন লাগছে? সব কিছু চাইলে কি ক্ষমা করে দেয়া যায় এমপি সাহেব? সেদিন আপনি আমার ছোট্ট মনটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। একটাবারও ভাবেননি আমার কথা। বিয়ে ভাঙার আগে একটাবারও ভেবে দেখেননি বিয়েটা ভেঙে দিলে কি হবে মেয়েটার? গ্রাম অঞ্চল কীভাবে সবাই দেখবে মেয়েটার বিয়ে ভাঙার ঘটনাটা? আপনার জন্য আমি অপমানিত হয়েছি, আমার বাবা মাও অপমানিত হয়েছে। শুধুমাত্র আপনার জন্য আমি আমার পরিবার থেকে আজ এতদিন এতটা দূরে। আপনার জন্য গ্রামের অলিতে গলিতে বদনাম রটেছে আমার। বিনা দোষে চরিত্রহীন হয়েছি আমি। এত সহজে মাফ করে দেব আমি আপনাকে? পারবেন ফিরিয়ে দিতে আমার 2 বছর আগের সেই সাদামাটা জীবন, যেখানে কোনো বদনাম ছিল না, ছিল না কোনো কষ্ট, দীর্ঘশ্বাস, আত্মগ্লানি? পারবেন না আমার সেই দিনগুলো ফিরিয়ে দিতে? আর আমিও আপনাকে মাফ করতে পারবো না। চলে যাচ্ছি আমি। ভালো থাকবেন। নিজের হাঁটুর বয়সী মেয়েকে ভুলে আপনার যোগ্য কোনো মেয়েকে দেখে বিয়ে করে ঘর সংসার শুরু করুন, কাজে লাগবে। ইতি নিশিতা। শেষের দিকে নিশিতার এই কাজটা আপনি কেমন চোখে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। তার কি একটা সুযোগ দেওয়া উচিত ছিল আহরাবকে?